ওকে, তাহলে আমরা বলছিলাম যে বিন্যাস সমাবেশের কাজগুলা আমরা 3 ভাগে ভাগ করে করব, তাহলে একটু সুবিধা। তাহলে প্রথম ভাগে কিন্তু প্রথমে কি করছিলাম বলেন, 3টা কথা থাকলে অঙ্কগুলা সমাবেশের, এটা আমরা চিনছি। 3টা কথা থাকলে অঙ্কগুলা বিন্যাসের, সেটা চিনছি। এবং অঙ্ক কয় প্রকারের ছিল? 3 প্রকারের অঙ্ক ছিল, সেটা আমরা চিনতে পারছি, তাই না? এবং এখন মনে হয় একটু যদি ভাবেন যে সবগুলা নিয়ে যদি আমরা সাজাইতে চাই, অঙ্কটা শুধু বিন্যাসের। আর যদি আমরা 10টা থেকে 3টা 4টা 5টা বাছাই করতে চাই, তাহলে অঙ্কটা শুধু সমাবেশের। আর 3টা 4টা 5টা বাছাই করে যদি সাজাইতে চাই, তাহলে কিন্তু সেটা সমাবেশ এবং বিন্যাসের। কথাটা কি স্পষ্ট না? এবার আমরা আরেক প্রকারের বিন্যাস নিয়ে কথা বলবো। এটা শুধুই বিন্যাস, সংখ্যা গঠনের বিন্যাস। কিসের বলেন? সংখ্যা গঠন। তো সংখ্যা গঠনের কাজগুলো করার জন্য আমাদের কি করতে হয় একটু খেয়াল করেন, তাই না? এখানে আমরা কয়েকটা স্টেপ লিখে রাখছি। 1 নম্বরে বলেন যত অঙ্কের সংখ্যা ততটা ঘর বানাবো। এটা হলো প্রথম কাজ। কি বলছি আরেকবার? যত অঙ্কের সংখ্যা, যদি 3 অঙ্কের সংখ্যা গঠন করতে বলে তাহলে ঘর বানাবেন 3টা, 4 অঙ্কের বললে ঘর বানাবেন 4টা, এরকম আর কি। দ্বিতীয়টা কি বলেন? যতটা অঙ্ক থাকে প্রথম ঘরে তত বসাইতে হয়। কেমন? যদি আমার 6টা অঙ্ক দেওয়া থাকে তাহলে প্রথম ঘরে 6 বসাবো, 5টা অঙ্ক দেওয়া থাকলে প্রথম ঘরে 5 বসাবো। কেমন? এইভাবে। ওকে, এরপরে যেটা, ওই যে প্রথম ঘরে আমরা বসাইলাম তার থেকে 2টা কন্ডিশন। যদি বলে অঙ্কের মধ্যে যে কেবল একবার ব্যবহার করো, এক অঙ্ক একই সংখ্যায় কেবল একবার ব্যবহার করো, এরকম কথা বলে, অথবা পুনরাবৃত্তি ছাড়া, তো তখন আমরা একটা একটা করে সংখ্যা পরের ঘরগুলোতে কমাই। আর যদি বলে পুনরাবৃত্তি সহ, তাহলে পরের ঘরগুলোতে আর আমরা কমাই না। তো কীভাবে কাজটা করতে হয় একটু পরে তো উদাহরণ দেখবই, খালি এই ভাষা দুটো মনে রাখেন। তাহলে প্রথম কাজটা কী ছিল আরেকবার বলেন? যত অঙ্কের সংখ্যা গঠন করতে বলবে ততটা ঘর বানাবো। তারপরে যতটা অঙ্ক থাকবে প্রথম ঘরে তত বসাবো, তাই না? তারপরে পরের ঘরগুলোতে হয় সেম কিছুই বসাবো, না হয় এক এক করে কমাবো। কথাটা বুঝছি? তাহলে কখন এক এক করে কমাইতে হয় বলেন? ওই যে যখন বলে পুনরাবৃত্তি ছাড়া, বা একটা অঙ্ক একটা সংখ্যায় কেবল একবার ব্যবহার করার কথা। কেমন? আর পরেরটা কি হবে? যদি পুনরাবৃত্তি সহ বলো তাহলে কমাবো না। ওকে, এরপরে 3 নম্বরে দেখেন কোনো বিশেষ শর্ত থাকলে, তাই না, সেটা সবার আগে বিবেচনা করতে হবে। কি বলছি আরেকবার বলেন? কোনো বিশেষ শর্ত থাকলে সেটা বিবেচনা করতে হবে সবার আগে। তো শর্তগুলো কি কি থাকতে পারে? যেমন বললো জোর বিজোর। এখন আমি সব কিছু করার পরে যদি জোরের কথা মাথায় আসে, তাহলে কিন্তু আর জোর বানাইতে পারবো না বা বিজোর বানাইতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আগে কি করতে হবে? জোর বিজোরের কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে। মাঝে মাঝে বলবে 5 দ্বারা বিভাজ্য, কখনো বলবে, তাই না, 5000 আর 6000-এর মধ্যবর্তী সংখ্যা গঠন করো, বা 300 অপেক্ষা ছোট বড়, এরকম যদি বলে, তখন আমাকে এই হিসাবগুলা আগে এই কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে, তারপরে আমরা বাকিগুলো করব। কেমন? এরপরে 4 নম্বরে একটা কথা বলা আছে যে প্রথম ঘরে যদি শূন্য বসার সম্ভাবনা থাকে তাহলে বিয়োগ করতে হবে। এই 4টাই কথা সংখ্যা গঠনের অঙ্কগুলো করার জন্য। তাহলে কেউ যদি এগুলো একটু প্র্যাকটিস করে তাহলে তার জন্য কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। কেমন? তাহলে আরেকবার বলতে থাকেন দেখি, প্রথম কথাটা কি ছিল? যত অঙ্কের সংখ্যা ততটা ঘর বানাবো। দ্বিতীয় কথাটা ছিল মোট যতটা অঙ্ক থাকবে প্রথম ঘরে আমরা তত বসাবো, এরপরে ঘরগুলোতে হয় এক এক করে কম বসাবো, না হয় সমানই বসাবো, সেটা ডিপেন্ড করবে ব্যবহার একবার করবার কইছে নাকি পুনরাবৃত্তি সহ বলছে, তাই না? আর 3 নম্বর বলছি কোনো বিশেষ শর্ত থাকলে সেটা সবার আগে বিবেচনা করতে হবে। জোর বিজোর, 5 দ্বারা বিভাজ্য, তাই না, এগুলো ইত্যাদি ইত্যাদি। আর প্রথম ঘরে শূন্য বসার সম্ভাবনা, শূন্য কিন্তু থাকলেই শুধু হবে না, প্রথম ঘরে আসার সম্ভাবনা থাকতে হবে, তাহলে আমরা বিয়োগ করতে পারবো। এই 4টা কন্ডিশন। এবার অঙ্কটা দেখেন, এই যে 3, 4, 5, 6, 7 অঙ্কগুলো দ্বারা 3 অঙ্কের সংখ্যা, তাই না? কয় অঙ্কের সংখ্যা বলছি? তাহলে আমায় কয়টা ঘর বানাইতে হবে বলেন? 1, 2, 3টা। এবং মোট কয়টা অঙ্ক আছে বলেন? 5টা। এখানে 5 আছে বলে কিন্তু আমরা এখানে 5 লিখি নাই। এখানে 5 লিখছি কিসের জন্য বলেন? মোট 5টা অঙ্ক আছে কারণে। বুঝা গেছে? এখানে যদি 5 না থাকে 9 থাকতো, তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতাম, কারণ মোট অঙ্ক আছে কয়টা? 5টা। তাহলে 5 প্রথম ঘরে 5 বসাবেন। ওই যে দ্বিতীয় কথাটা, মোট যতটা অঙ্ক থাকে প্রথম ঘরে তত বসাবো, বসাইলাম, তাই না? এখন বলছে যে এই অঙ্কগুলো দ্বারা 3 অঙ্কের সংখ্যা গঠন করো। এমনকি বলা আছে যে পুনরাবৃত্তি সহ,
বা ছাড়া। যদি বলা না থাকে পুনরাবৃত্তি সহ, আমরা মনে করবো পুনরাবৃত্তি ছাড়া। ঠিক আছে, তাহলে কী হবে বলেন, পরের ঘরগুলোতে এক এক করে কমবে। আর যদি আপনি বুঝতেন যে না এটা পুনরাবৃত্তি সহ, তাহলে এই ঘরেও 5 থাকতো, এই ঘরেও 5ই বসতো। এরপরে এই সংখ্যাগুলো যে বসাইলেন এদের গুণফলই হলো উত্তর। কথাটা কি স্পষ্ট? আর দ্বিতীয়টা বলছে অঙ্কগুলো দ্বারা 3 অঙ্কের জোড় সংখ্যা গঠন করো। তাহলে এদের মধ্যে বলেন জোড় অঙ্ক আছে কারা কারা? 4 আর 6। তাহলে জোড় গঠন করতে গেলে কিন্তু সবার শেষের অঙ্কটা জোড় থাকতে হয়, তাহলে এই জন্য আমরা শেষের ঘরে 4 বসাইছি। আর 4 কি সংখ্যার সংখ্যা, মানে অঙ্কগুলার সংখ্যা না একটা অঙ্ক, এইখানকার একটা অঙ্ক, এই জন্য তার উপর একটা গোল্লা দিতে হয় যে এই যে অঙ্ক 6 শেষে, দ্বিতীয়টাতে শেষের ঘরে আমরা 6 বসাইছি। ঠিক আছে, তাহলে এইভাবে কাজগুলা। ওকে, তাহলে আমরা যদি এইখান থেকে 4 এইখানে বসাই দিই, তাহলে আমার হাতে আর অঙ্ক থাকবে কয়টা? 1 2 3 4টা, তাই না? এই 4টা অঙ্ক থাকলে বলেন 4 প্রথম ঘরে বসবে, তারপরের ঘরে 3, এভাবে বসবে না? হ্যাঁ, পরেরটা একইভাবে 4 3। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে এই 4 আর 3-এর গুণফল 12, তাহলে এরাই হইল আমাদের অঙ্ক। তাহলে অঙ্কটা কি সাজাইতাম আমরা বলেন? বলতাম যদি যে এই অঙ্কগুলো দ্বারা, তাই না, 4 অঙ্কের জোড় সংখ্যা কয়টা গঠন করা যায়, তাহলে এই দুইটা মিলে হইতো জোড় সংখ্যার অঙ্ক। আর যদি বলতাম এই অঙ্কগুলো দ্বারা 4 অঙ্কের না, সরি 3 অঙ্কের, তো 3 অঙ্কের মোট কতগুলো সংখ্যা গঠন করা যায়, তাহলে তার উত্তর হইতো 60। তফাৎটা কি বুঝছেন? তাহলে জোড় বিজোড় বললে সেই কন্ডিশনগুলো কিন্তু আমায় আগে ফুলফিল করতে হবে। ওকে, এরপরে যদি বলতো যে অঙ্ক এগুলাই 5000 এবং 6000-এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যায়, তা আমরা তো জানি 5000 আর 6000-এর মধ্যবর্তী অঙ্কগুলোর জন্য কিন্তু এখানে অবশ্যই কত থাকতে হবে? 5। তাহলে এইখানে কিন্তু তখন আমার 5 থাকতেই হবে, তাই না? তাহলে এইখানে 5 বসান। 5 কিন্তু অঙ্কের সংখ্যা না, এই জন্য আমরা তার উপরে গোল্লা দিছি। তাহলে বুঝতে পারছেন, যেগুলা অঙ্কের অঙ্ক তাদের উপরে গোল্লা দিতে হয়, আর অঙ্কের সংখ্যাগুলো হলো গুণফল, ওটাই উত্তর। তাহলে বলেন এইখান থেকে 5 বসানোর পরে আমার হাতে কিন্তু 1 2 3 4টা বাকি রইল, তাহলে এই ঘরে 4 বসাবো, আর পরের ঘরগুলোতে এক এক করে কমাইছি। তার মানে এই সবগুলো অঙ্ক হলো পুনরাবৃত্তি ছাড়া। কেমন? ব্যাপারটা কি চেনা গেল? এরপরে আরেকটা উদাহরণ দেওয়া, 1 2 3 4 0 দ্বারা 4 অঙ্কের অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করো। 4 অঙ্কের বানাবার কইছে, তার মানে আমরা কয়টা করে ঘর বানাবো বলেন? 4টা, তাই না? এবং বিজোড় সংখ্যা কইছে, তো বিজোড় অঙ্ক কারা কারা আছে? 1 এবং 3, তাহলে শেষে 1 রাখা যাবে অথবা 3 রাখা যাবে, এই দুইটাই অপশন, আর কিন্তু কোনো অপশন নেই, তাই না? তাহলে আমরা যদি শেষে 1 রাখি, তাহলে খেয়াল করেন বাকি আমার হাতে অঙ্ক থাকবে 1 2 3 4টা, প্রথম করে 4, পরে 3 2 এভাবে করে বসাইলাম। এখন বলা হয়েছে এদের মধ্যে কি শূন্য আছে না, যে শূন্য প্রথম ঘরে বসতে পারতো, শেষ ঘরে তো 1 বসছে যেরকম ফিক্সড, তাই না? তো এরকম বাকি সবাই কিন্তু প্রথম ঘরগুলোতে, মানে এই ঘরগুলোতে বসতে পারবে। এই জন্য শূন্য কয়টা ঘরে প্রথম ঘরে থাকবে, সেই জন্য আবার এখানে কাজ করতে হয়। তা শেষের ঘরে তো 1 আছেই, এখানে শূন্য একটা বসায় দেন আপনি, বলেন। তাহলে 1 আমরা শেষে বসাইছি, শূন্য আমরা প্রথমে বসাইছি, বাকি রইল 1 2 3টা, তার মানে ওই 3টা অঙ্কের জন্য এই ঘরে 3 বসাইলে পরের ঘরে কি 1 বসাইলেই হয়ে যাবে না? মানে 2 বসাইলেই হয়ে যাবে না? 1 কম। এইভাবে এইখানে গুণফল হলো 12 দুগুণে 24, 3 দুগুণে 6, তার মানে এখানে হলো 18টা। সিমিলার এইখানে 3 যদি আমরা শেষে বসাই, একইভাবে বাকি 4টা অঙ্ক থাকবে, এই 3 বসাই ফেললে 1 2 3 4টা, ওই 4টা সাজানোর জন্য 4 3 2 এক এক করে কম প্রত্যেক ঘরে। আর শূন্য বসলে শেষের ঘরটাতে ফিক্সড আছে, প্রথম ঘরে শূন্য বসাই দেন, বাকি ঘরগুলোতে খালি বাকি হিসাবটা লিখলেই হয়ে যায়। কথাটা কি স্পষ্ট? বোঝা গেল? তাহলে এইভাবে আমরা সংখ্যা গঠনের অঙ্কগুলো করতে পারবো। কেমন? হ্যাঁ, তাহলে সংখ্যা গঠনের অঙ্কে মেইন কথা হলো কয়টা বলেন আবার? হ্যাঁ, 4টা কথা। প্রথম কথাটা ছিল যত অঙ্কের সংখ্যা ততটা ঘর বানাবো। পরের কথাটা কি ছিল? হ্যাঁ, মোট যতটা অঙ্ক আছে প্রথম করে তত বসাবো, তারপরে হয় এক এক করে কমবে, না হয় কমবে না। ঠিক আছে, তারপরের কথাটা হলো হ্যাঁ, কোনো বিশেষ কন্ডিশন যদি থাকে সেটার কাজ আগে করতে হবে। কেমন? এরপরের কথাটা কি? হ্যাঁ, সেটা হচ্ছে শূন্য যদি প্রথম করে বসার সম্ভাবনা থাকে, তাহলে সেই ক্ষেত্রে বিয়োগ করা লাগবে, এবং বিয়োগ করার স্টাইলটা কেমন?
হ্যাঁ, শেষের ঘরে যেগুলো আছে প্রথম ঘরে খালি শূন্য বসে দেবেন, মাঝখানের ঘরের কিন্তু ব্যাপারগুলো ঠিকই রয়েছে 3 2 3 2, তো তখন আর হিসাব কিতাব করার দরকার নাই। কেমন? ওকে। এরপরে স্টেপ 3-র যে আলাপগুলা, কেমন? তো এইগুলা সহজ কথাবার্তা, এক একটা অঙ্কের জন্য এক এক ধরনের সূত্র, কেমন? তাহলে মেইন কথা ছিল প্রথমগুলা, তাই না? ওই যে 3 ধরনের অঙ্ক চিনা, এরপরে সংখ্যা গঠন করলাম, আর এইবার আমরা হ্যাঁ, তো এখানে সূত্রগুলোতে কি দেওয়া আছে দেখেন, n সংখ্যক বন্ধু দাওয়াত করার সূত্র হলো 2n-1। তার মানে যদি আমরা 6 জন বন্ধু দাওয়াত করতে চাই তাহলে কি হবে 2 6 - 1। 5 জন বন্ধু দাওয়াত করতে চাইলে 2 5 - 1, এরকম আর কি। ঠিক আছে, n সংখ্যক বন্ধুকে গোল টেবিলে বসতে দেওয়ার সূত্র হলো ফ্যাক্টোরিয়াল n-1। তার মানে কি দাঁড়াইলো বলেন, 6 জন যদি আমি দাওয়াত করি তাহলে ফ্যাক্টোরিয়াল 6 - 1, দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল 5, 120, এটা হলো উত্তর। ঠিক আছে না? তারপরে বলছে n সংখ্যক মুক্তা দিয়ে মালা বানানোর সূত্র। তাই মুক্তার মালা বানানোর জন্য বন্ধু দাওয়াত করার যা সূত্রটা ছিল ওইটারই অর্ধেক, তাই না? ফ্যাক্টোরিয়াল n-1/2, তাহলে এটা নিচে 2 দিয়ে দিলে খালি 60 হয়ে যাবে উত্তর, তাই না? আর n সংখ্যক লোক সারিতে দাঁড় করানোর সূত্র, তো সারিতে দাঁড়াইলে একজনের পিছনে আরেকজন, আরেকজনের পিছনে আরেকজন, এইভাবে, তখন তার জন্য উত্তর হয় ফ্যাক্টোরিয়াল n। ঠিক আছে, কি উত্তর হয়? হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল n। তাহলে এইখানে আমরা 4টা সূত্র দেখলাম বন্ধু দাওয়াত করার গল্পের, তাই না? হ্যাঁ, আবার বলেন, n সংখ্যক বন্ধুকে দাওয়াত করার সূত্র কি? 2n-1, তাই না? n সংখ্যক বন্ধু গোল টেবিলে বসতে দেওয়ার সূত্র কি? ফ্যাক্টোরিয়াল n-1। মুক্তা দিয়ে মালা বানাইলে হ্যাঁ তারে আবার 2 দিয়ে ভাগ করা লাগে, আর কিনা সারিতে দাঁড় করানো হলে ফ্যাক্টোরিয়াল n। ওকে, এরপরে 2 নম্বর যে ক্যাটাগরি আছে এটা দেখেন, n সংখ্যক বিন্দু দিয়ে গঠিত সরল রেখা। আচ্ছা বলেন তো কয়টা বিন্দু যোগ করলে সরল রেখা হয়? 2টা, এজন্য nc2। যেমন ত্রিভুজ কয়টা বিন্দু যোগ করলে হয়? 3টা, এজন্য হলো nc3। আর চতুর্ভুজ হলো 4টা বিন্দু যোগ করলে, এজন্য nc4। এরকম করে খালি একটা ক্ষেত্রে তফাৎ, সেটা হলো কর্ণ। একটু খেয়াল করেন, আমরা যদি কর্ণ আঁকতে চাই, এই যে একটা চতুর্ভুজ, তাই না, এর ক্ষেত্রে সরল রেখা আঁকা যাবে 6টা, কিন্তু এই সবগুলোর কি কর্ণ বলা যাবে? মোটেও না। কর্ণ হলো এইটা আর এইটা। তাহলে 6টা সরল রেখা হলে সেখানে কর্ণ হয় কিন্তু 2টা, তাই না? তাহলে এর যদি আমরা লিখি যে 4টা বিন্দু ছিল আমাদের, এই 4টা বিন্দু দিয়া 4c2 - 4, তো 4c2 এর মান হলো 6, তাই না? -4, তার মানে ফাইনালি কিন্তু 2টাই হইল কর্ণ। তার মানে কর্ণ বের করার সূত্র হলো nc2 - n। কথাটা কি স্পষ্ট? আবার বলেন, কর্ণ বের করার সূত্র কি? nc2 - n। ওকে, এরপরে 3 নম্বরে দেখেন আরো কিছু কথা, বাক্সে চিঠি ফেলা। হ্যাঁ, ডাইরেক্ট বাক্স টু দা পাওয়ার চিঠি। তাহলে 3টা বাক্সে যদি 5টা চিঠি ফেলতে চাই তাহলে 3 টু দা পাওয়ার 5, তাই না? প্রার্থীকে ভোট দেওয়া, প্রার্থী তো আবার ভোটার, তাহলে সেই ক্ষেত্রে 3টা, হ্যাঁ 3 জন প্রার্থীকে যদি 10 জন ভোটার ভোট দিতে চায় তাহলে তার জন্য কি হবে?